ভাগ্যবন্ধুপুর এমসি হাই স্কুলের টিচার। এখন লকডাউন চলছে, তো স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ রয়েছে। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে এই পঠন পাঠনের কিছু কাজ করতে চাই। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই চ্যানেল কর্তৃপক্ষকে, এবং এ ব্যাপারে আমাকে বিশেষ উৎসাহ দিয়েছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ গুপ্ত এবং তার বৃক্ষবন্ধু সমন্বয় দল। এদের অনুপ্রেরণায় আজকে আমি ক্লাসটা নেওয়ার জন্য এসেছি এবং ক্লাসটা নিচ্ছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বাক্যকে, ফিলোসফির একটা অবরাহ তর্কবিদ্যার পাঠ, বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম। এখন প্রথমেই আমাদের জানতে হবে এই বচন কাকে বলে। বচন কাকে বলে? ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয় বচন। ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয় বচন। তাহলে এখন অবধারণ কি? অবধারণ হলো একটা মানসিক প্রক্রিয়া, যে মানসিক প্রক্রিয়ায় একাধিক ধারণাকে আমরা মনে মনে তুলনা করি। যখন মনে মনে তুলনা করি তখন যে মানসিক প্রক্রিয়া, সেটাকেই বলা হয় অবধারণ। কীরকম? ফুল এবং লাল, এই দুটো ধারণাকে যখন আমরা মনে মনে তুলনা করে বলছি ফুলটি হয় লাল কিংবা ফুলটি নয় লাল, এই ফুল এবং লাল এই দুটো বিষয়ের মধ্যে যখন আমরা তুলনা করছি, সেটাকে মনে মনে যখন তুলনা করছি তখন সেটা হচ্ছে অবধারণ। এইটা যখনই আমি ভাষায় প্রকাশ করছি তখনই সেটা হয়ে যাচ্ছে বচন। ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয় বচন। এখন বাক্যর কথা বলছি, যে রাম হয়, মানে রাম ভালো ছেলে, এটা একটা বাক্য, এটা কিন্তু বচন নয়। বচন নয় কেন না, এইখানে বচনের সবটা বৈশিষ্ট্য উল্লেখ করা নেই। রাম ভালো ছেলে, এইটাকে বলে উদ্দেশ্য, রামকে বলে উদ্দেশ্য, আর ভালো ছেলেটাকে বিধ, এটা তোমরা আগেই জেনেছ। এইটাকে যখন আমি বচনে রূপান্তরিত করব তখন সেটা হবে রাম হয় ভালো ছেলে, অর্থাৎ এখানে রাম উদ্দেশ্য, হয় সংযোজক, আর ভালো ছেলেটা হচ্ছে বিধেয়। আপাতত আমরা দেখলাম বচনের তিনটে অংশ, আর একটা অংশ আছে পরে আমি আসবো যখন, তখন বলবো। বচনের মোট চারটে অংশ। তাহলে আপাতত পেলাম তিনটে অংশ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। সংযোজকটা সবসময় বর্তমানকালের, মানে হওয়া ক্রিয়ার বর্তমানকালের রূপ, অর্থাৎ হয়, হন, হই, নয়, নন, নই, এরকম মানে বর্তমানকালের রূপ হলেই চলবে, এটা সংযোজকটা হয়। এইবার আমি একটা কমপ্লিট বচন লিখছি, সকল মানুষ হয় মরণশীল। এর চারটে অংশ, এই যে সকল, এটাকে বলা হয় পরিমাণক। মানুষ, এটা হচ্ছে উদ্দেশ্য, হয়টা হচ্ছে সংযোজক, আর মরণশীলটা হচ্ছে বিধেয়। তার মানে বচনের আমরা চারটে অংশ পেয়ে গেলাম। বাংলা ভাষায় অনেক বাক্য রয়েছে, অনেক রকমের বাক্য রয়েছে বাংলায়। আমরা মনের ভাব যখন প্রকাশ করি তখন বাক্য দিয়ে প্রকাশ করি। এই প্রশ্নবোধক, আবেগ সূচক, বিস্ময় সূচক অনেক বাক্য আছে। সেই রকম আমরা লজিকের ভাষায়, লজিকের যে সমস্ত ভাষা প্রকাশ করতে হবে এই চারটে বচনের মাধ্যমে। চারটে বচন কি কি? এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তাহলে কটা বচন পেলাম? চারটে। এই চারটে বচনের বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? চারটে বচনের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আপাতত দেখে মনে হচ্ছে সব একই রকমের, কিন্তু না, এর মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য বুঝতে গেলে আমাদের দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে সামান্য, 100% বোঝালে সেটা হয় সামান্য, আর 100%-এর যদি সামান্য কিছু কমে যায়, অর্থাৎ 99.99ও যদি হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে বিশেষ। 100% বোঝাতে সামান্য। তাহলে এই বক্তব্য অনুযায়ী আমরা যদি এখানে আসি, কি সকল মানুষ হয় মরণশীল, এ বচন। সকল মানুষ, 100% মানুষকে বোঝাচ্ছে, এখানে 100% মানুষকে বোঝাচ্ছে। সকল মানুষ হয় মরণশীল, তার জন্য আমি কি লিখেছি? সামান্য। এইটা হচ্ছে হয়, সদর্থক না নঙর্থক? সদর্থক।
তাহলে সামান্য প্লাস সদর্থক, আমি এই কথাটা এখানে লিখেছি, সামান্য প্লাস সদর্থক। তাহলে এ বচনকে কি বচন বলে? সামান্য সদর্থক বচন। একটি বচন আমি পেয়ে গেলাম, ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে কোনো মানুষ নয় মরণশীল। এই কোনো মানুষ নয় মরণশীল, এই যে বচনটা, এইখানে কোনো মানুষ নয় মানে 100%কেই অস্বীকার করছে। 100%কে অস্বীকার করছে বলে আমি এখানে সামান্য লিখেছি, আর নয় তো নঙর্থক, সেই জন্য সামান্য নঙর্থক লিখেছি। তাহলে ই বচনকে কি বচন বলছে? ই বচনকে বলছে সামান্য নঙর্থক বচন। আই বচন কোনো কোনো মানুষ, সব মানুষকে বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? যে কোনো কোনো মানুষ, কোনো কোনো মানুষ হয় মানে কেউ কেউ, 100%কে বোঝাচ্ছে না, সেই জন্য বিশেষ লিখেছি। আর এটা সদর্থক, সেই জন্য লিখলাম সদর্থক। তাহলে আই বচনকে কি বচন বলছে? বিশেষ সদর্থক বচন। ও বচনকে, ও বচনে দেখো কোনো কোনো মানুষ নয়, তার মানে এটাও হচ্ছে বিশেষ নঙর্থক বচন। চারটে বচনের আমরা একদম পরিষ্কার চিত্র বৈশিষ্ট্য পেয়ে গেলাম যে এ, ই, আই, ও, এই চারটে বচন। এ বচনকে বলে সামান্য সদর্থক বচন, ই বচনকে বলে সামান্য নঙর্থক বচন, আই বচনকে বলে বিশেষ সদর্থক বচন, ও বচনকে বলে বিশেষ নঙর্থক বচন। চারটে বচন আমরা পেয়ে গেলাম। এইবার আমরা মূল জায়গায় চলে আসছি। বচনকে মানে বাক্যকে কিভাবে বচনে রূপান্তরিত করব, এই বিষয়টাতে আমরা চলে আসছি। বাক্য দিয়ে দেবে, সেটাকে আমাকে বচনে রূপান্তরিত করতে হবে। আর একটা কথা বলে রাখি, এই জিনিসটা ভালো করে শিখতে হবে। এই জিনিসটা যদি না ভালো করে শিখি, লজিকে যদি বচনটা আমি তৈরি করতে না পারি, তাহলে আমি কিছুই পারবো না। লজিকের একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বচনকে মানে বাক্যকে বচনে রূপান্তরিত করা। এইবার বাক্যকে বচনে রূপান্তরিত করার দুটো নিয়ম আছে। এক নম্বর হচ্ছে সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম, আর দু নম্বর হচ্ছে ব্যতিক্রম নিয়ম, ব্যতিক্রম নিয়ম। আচ্ছা, এই ভাগটা কিন্তু আমি এমনি করেছি, মানে আলোচনার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। এই সাধারণ নিয়ম সবই নিয়ম, এও নিয়ম এও নিয়ম, আমি এমনি আলোচনার সুবিধার জন্য এটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, সাধারণ নিয়ম আর ব্যতিক্রম নিয়ম। সাধারণ নিয়মে এলেপ করতে গেলে আমাকে দুটো জিনিস দেখতে হবে। এই যে সাধারণ নিয়ম, এটাতে দুটো জিনিস দেখব। কি দেখব? পরিমাণ, পরিমাণ আর হচ্ছে গুণ। মানে একটা বাক্য দিয়ে দেবে, সেই বাক্যটার পরিমাণ দেখব আর গুণ দেখব। পরিমাণ এবং গুণ দেখে আমি যেটা বুঝবো, যেটা আসবে সেইটা হবে আমার বচন। কিরকম? তাহলে আমি এইটা লিখছি, প্রত্যেক ভারতীয় চিন্তাশীল, একটা আমি বাক্য লিখলাম। কি লিখলাম? প্রত্যেক ভারতীয় চিন্তাশীল। কোনটা দেখে বুঝবো যে এটা এর পরিমাণ? এই যে প্রত্যেক, প্রত্যেক মানে 100%, অবশ্যই। তাহলে আমি এখানে যদি লিখি সামান্য, এটা হ্যাঁবাচক না নাবাচক? এটা হচ্ছে হ্যাঁবাচক। তাহলে আমি যদি সদর্থক লিখি, তাহলে কি পেলাম? সামান্য সদর্থক। তাহলে এইটা এলএফ করতে গেলে, এলএফ এলএফ মানে হচ্ছে লজিক্যাল ফর্ম, তর্কবিদ্যা সম্মত আকার। একে আমরা সংক্ষেপে বলি লজিক্যাল ফর্ম। সামান্য সদর্থক, একটু আগে আমি আলোচনা করেছি, সামান্য সদর্থক কোন বচন? এ বচন, এলএফ এ। এ বচনে কাঠামোটা কি? সকল হয়, এটা থাকবেই। উদ্দেশ্য জায়গায় উদ্দেশ্য বসিয়ে দেবো, বিধেয় জায়গায় বিধেয় বসিয়ে দেবো। সকল ভারতীয় হয় চিন্তাশীল, আমার লজিক্যাল ফর্ম হয়ে গেল। এই যে প্রত্যেক, এটা আমি লিখবো না, লজিক্যাল ফর্মে প্রত্যেকটা আসে না। তাহলে সাধারণ নিয়মে এলএফ করতে গেলে
আমায় কি দেখতে হবে? পরিমাণ সামান্য, গুণ সদর্থক। এই বাক্যটায় সামান্য সদর্থক পেলাম, যে এ বচন লিখলাম, তাহলে এটা হলো। এটা কিন্তু সাধারণ নিয়ম চলছে, ব্যতিক্রম নিয়মে আমি এখন আসিনি। অধিকাংশ বাঙালি চতুর। অধিকাংশ বাঙালি চতুর, কি দেখে চিনব? অধিকাংশ দেখে। অধিকাংশ মানে সবাই না, অধিকাংশ মানে বেশিরভাগ, 100% নয়। তাহলে কি লিখব? বিশেষ প্লাস সদর্থক। তাহলে বিশেষ সদর্থক কোন বচন? আমরা জেনেছি আগে, আই বচন, এল এফ আই। আই বচন হলেই কোনো কোনো, আর এখানে হয় হবে। উদ্দেশ্য জায়গা উদ্দেশ্য, বিধেয় জায়গা বিধেয়। কোনো কোনো বাঙালি হয় চতুর। ক্লিয়ার? একবারে আমি এইখানে সূত্র পেয়ে যাবো, এই সূত্র অনুযায়ী যদি আমি বসিয়ে দিই তাহলে আমার লজিক্যাল ফর্ম করতে আর কোনো অসুবিধা হবে না। অনেক মুখস্থ করার আছে, অত কিছু মুখস্থ করার দরকার নেই। প্লেন আমি দেখব অধিকাংশ, তার জন্য আমি পেলাম কি? বিশেষ। সদর্থক, তার জন্য আমি পেলাম সদর্থক, লিখে দিলাম বিশেষ সদর্থক, আই বচন লিখে দিলাম। লজিক্যাল ফর্ম হয়ে গেল। অধিকাংশ ছাত্র মেধাবী নয়। অধিকাংশ ছাত্র মেধাবী নয়, তাহলে বিশেষ আর নঙার্থক, তাই তো? তাহলে বিশেষ নঙার্থক কোন বচন? এল এফ ও। কোনো কোনো ছাত্র নয় মেধাবী। এটা হয়ে গেল সাধারণ নিয়ম। এই সাধারণ নিয়মে আমরা এলএফ করলাম। এইবার সাধারণ নিয়মে আরো দু একটা উদাহরণ বলছি। মানুষ কখনোই সৎ হয় না। এই যে কখনোই নয়, কখনোই নয় মানে 100% নয়। 100% নয় মানে হচ্ছে সামান্য প্লাস সদর্থক। তাহলে সামান্য সদর্থক কোন বচন? ই বচন, এল এফ ই। কোনো মানুষ নয় সৎ, এই কখনোই কথা থাকলো না, অটোমেটিকলি উঠে যাবে। এটা আমি যেগুলো বল দাগ দিচ্ছি, এই যে কখনোই, এটা লজিক্যাল ফর্মে থাকে না। তাহলে সাধারণ নিয়মটা মোটামুটি জানা গেল। সাধারণ নিয়মে এলএফ করতে গেলে বচনটা প্রথমে সদর্থক না নঙার্থক দেখতে হবে, আর গুণ পরিমাণটা দেখতে হবে। গুণটা দেখলাম সদর্থক না নঙার্থক, পরিমাণটা কি দেখব? সামান্য না বিশেষ। যা হবে সেই অনুযায়ী এলএফ হবে। এইবার আসবো আমরা ব্যতিক্রম নিয়মে। ব্যতিক্রম নিয়ম 1। এইখানে তিনটে কথা বলবো, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। আরো আছে যেগুলো মানে হবে অনলি, অনলি, শুধুমাত্র। এই কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র যদি কোনো বাক্যে থাকে তাহলে আমায় কি করতে হবে? 1 নম্বর হচ্ছে এ বচন হবে, আর 2 নম্বর হচ্ছে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে। বিধেয় এর
স্থান পরিবর্তন হবে। কিরকম? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র থাকলে, যে কেবলমাত্র কোনো বাক্যে যদি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র থাকে তাহলে এ বচন হবে আর উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন হবে সদর্থকের ক্ষেত্রে। কিরকম? আমি একটা উদাহরণ দিচ্ছি। কেবলমাত্র শিশুরাই সরল। কেবলমাত্র শিশুরাই সরল, এই যে পেয়ে গেলাম কেবলমাত্র, তাহলে কি হবে? এ বচন হবে। আর কি হবে? উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন হবে। এই যে এইটা উদ্দেশ্য, এটা বিধ, মানে এই সরলটা এইদিকে আসবে, শিশুটা ওইদিকে চলে যাবে। তাহলে কি লিখব? এল এফ এ সকল, এই যে সরলটাকে এইদিকে আনতে হবে, সরল হয় শিশু। ভালো লাগছে না তাই তো? সকল সরল হয় শিশু, এমন কেমন কথা? তাহলে আমাকে একটা কিছু আমদানি করতে হবে, ওই জন্য আমি একটা গ্যাপ রেখেছি। তাহলে সকল সরল বালক হয় শিশু। উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়ে গেল। আর কি হলো? এ বচন হলো। এল এফ এ সকল সরল বালক হয় শিশু। কি জন্য হলো? এই কেবলমাত্র আছে বলে। তাহলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র থাকলে অনলি যার মানে হবে সেইটা ক্ষেত্রে সদর্থকে থাকলে সেটা এ বচন হবে, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে। আর একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ধনীরাই উদার। আচ্ছা, এখানে শিশু রায় আছে না? আমি কিন্তু এখানে শিশু করলাম, এই বহুবচন হবে না। ওই যখন লজিক্যাল ফর্ম হয়ে যাবে তখন শিশুরা, এখানে আমি তো শিশুরা লিখবো না, এই রা গণ এসব হবে না লজিক্যাল ফর্মে। শুধুমাত্র ধনীরাই উদার, তাহলে কি হবে? এল এফ, এই যে শুধুমাত্র আছে, তাহলে কি হবে? এল এফ এ, এই যে এ বচন হবে। তাহলে সকল উদার ব্যক্তি, উদার ব্যক্তি হয় ধনী। ধনীরা করিনি তাই তো? তাহলে সকল উদার ব্যক্তি হয় ধনী। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র থাকলে পরে তাহলে ব্যতিক্রম নিয়ম একটা একদম ক্লিয়ার পরিষ্কারভাবে বোঝা গেছে যে ব্যতিক্রম নিয়মে একে কি বললাম আমি? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র থাকলে এ বচন হবে আর উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন হবে। এবার চলে যাব আমি ব্যতিক্রম নিয়ম 2। ব্যতিক্রম নিয়ম 2 নম্বরে আমি কি একটা কথা বলছি যে ছাড়া প্লাস নয় সমান কেবলমাত্র। ছাড়া প্লাস নয় সমান কেবলমাত্র, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি ছাড়া এবং থাকে এবং সেটা যদি নমার্থক হয় তার মানে হয়ে যায় কেবলমাত্র। একটা আমি বলছি, ধনীরা ছাড়া, ধনীরা ছাড়া কেউই ধার্মিক নন। এই দেখো নন, এই দেখো ছাড়া, তাহলে ছাড়া আর নন সমান কেবল মাত্র। ছাড়া প্লাস নন সমান কেবল মাত্র। ভালো করে বুঝে দেখো, ধনীরা ছাড়া কেউই ধার্মিক নন, তার মানে কেবলমাত্র ধনীরাই ধার্মিক। বাস্তবের দিকে আমার তাকানোর কোনো দরকার নেই, এইখানে কি বলছে সেইটা নিয়ে আমি পর্যালোচনা করব। যে আমি তো দেখেছি অনেক ধনী আছেন যিনি ধার্মিক, সেসব নয়। বাস্তব মানে লজিক্যাল ফর্ম করতে গেলে, লজিক করতে গেলে বাস্তবের দিকে সব সময় তাকানো যাবে না। যেখানে বাস্তবের দিকে তাকানো যাবে পরবর্তীকালে আমি এসে সেটা ব্যাখ্যা করব, সেইখানে বাস্তবের দিকে তাকাতে হবে। কিন্তু এখানে কোনো বাস্তবের দিকে তাকানোর দরকার নেই। আমি কি পেলাম? যে ধনীরা ছাড়া কেউই ধার্মিক নন। তাহলে কি কি ছাড়া প্লাস নয় সমান কেবলমাত্র, এটা পরিষ্কার বোঝা গেছে। তাহলে এই ক্ষেত্রে কেবলমাত্র যা নিয়ম তাই হবে। কেবলমাত্র কি নিয়ম? এ বচন হবে, এ বচন হবে। আর কি? উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে, বিধেয় স্থান পরিবর্তন, তাই তো?
তাহলে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে, এ বচন হবে। তাহলে ধনীরা ছাড়া কেউই ধার্মিক নন, এটা হবে এল, এফ হবে এ, কি হবে সকল, এই যে ধার্মিক এদিকে চলে আসবে, ধার্মিক ব্যক্তি হন ধনী, ধনীটা ওদিকে চলে গেল, ধার্মিকটা এইদিকে চলে এলো, এ বচন হলো, এই যে এ বচন হবে, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে। ছাড়া প্লাস নয় সমান কেবলমাত্র যা নিয়ম এইখানে সেটা ফলো করতে হবে। এইবার আমরা আসব ব্যতিক্রম নিয়ম 3। এতক্ষণ আমরা জানলাম কি ছাড়া প্লাস নয়, এবার ছাড়া প্লাস হয় থাকলে কি হয়, মানে সদর্থকে ছাড়া প্লাস হয় মানে হচ্ছে একটা সেন্টেন্সে মানে হ্যাঁবাচক সেন্টেন্স, সেইখানে ছাড়া থাকলে কি হবে, নাবাচক সেন্টেন্সে ছাড়া থাকলে কি হয় সেটা বললাম, হাঁবাচক সেন্টেন্সে ছাড়া থাকলে কি হয়। যদি উদ্দেশ্যটা মানে নির্দিষ্ট করে বলে দেয়া হয়, অর্থাৎ নাম উল্লেখ থাকে, এই যে রাম ছাড়া আর সব ভাই ই বুদ্ধিমান, রাম ছাড়া আর সব ভাই বুদ্ধিমান, এই যে নাম উল্লেখ থাকলে, উদ্দেশ্যটা একদম নির্দিষ্ট করে যদি বলে দেয়া হয়, তাহলে এ বচন হবে, আর কি, আর নামটা আর ছাড়াটা বন্ধনীর মধ্যে রাখতে হবে, দুটো জিনিস। তাহলে আমি এ বচন করলাম, এল এফ এ, রাম ছাড়া লিখে দিলাম, ব্র্যাকেট করে দিলাম, সকল ভাই হয় বুদ্ধিমান, সকল ভাই হয় বুদ্ধিমান, এই যে নাম উল্লেখ আছে, ওই জন্য আমি কি করলাম, এই বচন করলাম, আর রাম ছাড়াটাকে ব্র্যাকেটে করে দিলাম, সকল ভাই হয় বুদ্ধিমান। যদি নাম উল্লেখ না থাকে, মানে উদ্দেশ্যটা যদি নির্দিষ্ট করে বলে দেওয়া না থাকে, একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান, একজন ছাড়া সব ভাই ই বুদ্ধিমান, একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান, এই যে নাম উল্লেখ নেই বা স্পষ্ট করে বলে দেওয়া নেই, এখানে প্লেন যেমন আই বচন হয় তাই হয়ে যাবে। এখানে কি হবে, তার মানে একজন ছাড়া সব ভাই বুদ্ধিমান মানে 100% নয়, আই বচন, কোনো ভাই হয় বুদ্ধিমান, এই যে নাম উল্লেখ নেই সেই জন্য প্লেন আই বচন হলো, তাই এখানে এলএফ লিখতে হবে, এলএফ হলো। এইবার আমরা চলে যাব, আর একটা উদাহরণ আমি দিচ্ছি, পারদ ছাড়া সব ধাতুই কঠিন, পারদ ছাড়া সব ধাতুই কঠিন, পারদ ছাড়া সব ধাতুই কঠিন, এই যে পারদ নাম উল্লেখ আছে তাই তো, তাহলে পারদ ছাড়াটা ব্র্যাকেটে রাখতে হবে, এই বচন হবে, পারদ ছাড়াটা ব্র্যাকেটে থাকলো, সকল ধাতু হয় কঠিন। যদি বলি একটি ছাড়া সব ধাতু কঠিন, নাম উল্লেখ থাকবে না, তখন আই বচন, কোনো ধাতু হয় কঠিন। পরিষ্কার বোঝা গেছে? এবার আমি চলে যাব ব্যতিক্রম নিয়ম 4। সমস্ত প্রত্যেক প্রতিটি যে কোনো যে কেহ, এটা মানে হচ্ছে সব, প্রত্যেকটার মানে হচ্ছে টোটাল, সব সামগ্রিক, সব এর সঙ্গে নয় থাকলে, নয় মানে নমার্থক বাক্য, সবের সঙ্গে নয় থাকলে ও বচন হয়,
সবের সঙ্গে নয় থাকলে ও বচন হয়। কিরকম? সব আম টক নয়। সব আম টক নয়, এই সব আম টক নয় যদি আমি 100% করতে যাই আর নয় করতে যাই তাহলে ই বচন করে দিই, তাহলে ভুল হয়ে যাবে। সব আম টক নয় মানে কিছু কিছু আম টক, কিছু কিছু আম টক নয়। সেই জন্যে সবের সঙ্গে নয় থাকলে ও বচন হয়, এল এফ ও। কোনো কোনো আম নয় টক, কোনো কোনো আম নয় টক, সবের সঙ্গে নয় থাকলেই সেটা ও বচন হবে। তাহলে কোনো কোনো আম নয় টক। এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম 4। তাহলে আর উদাহরণ আমি দিচ্ছি না। সবের সঙ্গে নয় থাকলে সকল আমি আরেকবার বলে দিচ্ছি, সকল সমস্ত প্রত্যেক প্রতিটি যে কোনো যে কেহ এর সঙ্গে এইগুলো যদি নং অর্থক বাক্যে থাকে তাহলে সেই লজিক্যাল ফর্ম হয়ে যাবে ও বচন, বিশেষ নং অর্থক বচন। এবার ব্যতিক্রম নিয়ম পরেরটায় আমি যাচ্ছি। ব্যতিক্রম নিয়ম 5। কচ্চিৎ কদাচিৎ কালে ভদ্রে নাই বললেই চলে, খুব কম সংখ্যক স্বল্প সংখ্যক। কটা কথা বললাম? 6টা। এইরকম এই ধরনের আরো একটা দুটো বেরোতে পারে। কি কি বলছি? কচ্চিৎ কদাচিৎ কালে ভদ্রে নাই বললেই চলে, খুব কম সংখ্যক স্বল্প সংখ্যক। কদাচিৎ, কদাচিৎ মানুষ সৎ হয়, এইরকম যদি থাকে তাহলে কি করব? এই যে কদাচিৎ কথাটা যদি থাকে তাহলে আমি কিছুই করব না, আমি শুধু কোনো কোনো লিখে নেব, কোনো কোনো লিখব। আর এই যে হয় আছে না, তাহলে আমি নয় লিখে নেব, উল্টোটা লিখে নেব। তাহলে কোনো কোনো নয় লিখলাম, উদ্দেশ্য জায়গায় উদ্দেশ্য লিখে দেবো, বিধেয়ের জায়গায় বিধেয় লিখে দেবো। উদ্দেশ্য জায়গায় কি লিখবো? মানুষ। কোনো কোনো মানুষ নয় সৎ। আচ্ছা, এখন একটা সময়, এখন একটা বিরতি, বিরতির পর আবার আসছে। স্তব্ধ করো, জব্দ করো, করোনাকে ভয় পেও না, ভিড় থেকে সবাই দূরে থাকো, করোনাকে ছুতে দেব না। স্তব্ধ করো, জব্দ করো, করোনাকে ভয় পেও না, ভিড় থেকে সবাই দূরে থাকো, করোনাকে ছুতে দেব না। সবাই মিলে বাঁচতে হবে, বাংলা কখনো হারে না, একসাথে সবাই লড়তে হবে, করোনাকে ভয় পেও না। সরকারি নির্দেশ মেনে চলো, কোনো গুজবে কান দিও না, সবাই মিলে লড়তে হবে, বাংলা কখনো হারে না। স্তব্ধ করো, জব্দ করো, করোনাকে ভয় পেও না, ভিড় থেকে সবাই দূরে থাকো, করোনাকে ছুতে দেব না। স্তব্ধ করো, জব্দ করো, কোনো গুজবে কান দিও না, সবাই মিলে লড়তে হবে, বাংলা কখনো হারে না, সবাই মিলে লড়তে হবে, বাংলা কখনো হারে না। সন্ধান চাই। নাম সুজিত মাইতি, বয়স 48, বাড়ি বড়টিকরা, থানা জামালপুর। যদি কেউ দেখে থাকেন অনুগ্রহ করে যোগাযোগ করুন 8588996568 এবং 8826634068 এই দুটি নাম্বারে। সন্ধানকারীকে নগদ 40,000 টাকা পুরস্কার দেওয়া হবে। শিশু পাঠশালা আধুনিক শিক্ষা প্রসারে অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞান ও ইংরাজি বিষয়ে অগ্রাধিকার, বিএড বা ডিএলএড এ অতিরিক্ত সুবিধা। শিশু পাঠশালা, মাতিশ্বর বাজার, সুলতানপুর, পূর্ব বর্ধমান। যোগাযোগ
9647664003 অথবা 9474176557। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরো একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। স্পোকেন ইংলিশ থেকে গণিত কিংবা রেলের চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তারই টিপস এবার বর্ধমান টিভি লাইভে। বর্ধমান টিভি লাইভে অনলাইন ক্লাসরুম। সোমবার 20 এপ্রিল, বিষয় ফিজিক্স, দ্বাদশ শ্রেণী। পড়াবেন হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের শিক্ষক বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত। সময় বিকেল 5টা। মঙ্গলবার 21 এপ্রিল, বিষয় ফিলোসফি, দ্বাদশ শ্রেণী। পড়াবেন হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের শিক্ষক দিবস ঘোষ। সময় বিকেল 5টা। চোখ রাখুন বর্ধমান টিভি লাইভে। মামলা, মোকদ্দমা বা আইনি জটিলতা, রাস্তা খুঁজতে গিয়ে দিশাহারা, এবার মুশকিল আসান। বর্ধমান টিভিতে শুরু হচ্ছে আইনের দরবারে, প্রতি শনিবার সন্ধ্যা 6:30টায়। পরামর্শ দেবেন আইনজীবীরা। চোখ রাখুন বর্ধমান টিভি লাইভে। উন্নয়ন নাকি শুধুই প্রতিশ্রুতি? সরকারি প্রকল্পের সাফল্য কতটা? বিরোধীরা তুলবে কথা, উন্নয়নই দেখাবে দিশা। বর্ধমান টিভিতে আসছে সুলুক সন্ধান। গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিবিএসই বোর্ড দ্বারা পরিচালিত সম্পূর্ণ ইংরাজি মাধ্যমের একটি বিদ্যালয়। 2.5 বছর থেকে ভর্তি নেওয়া হচ্ছে। অতিরিক্ত বিষয় হিসাবে নাচ, আবৃত্তি, ক্যারাটে ও যোগা ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। আলাদা কোচিং ক্লাসের ব্যবস্থা আছে। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা আছে। ঠিকানা মোহনপুর, সাঁচড়া, মোসাগ্রাম, পূর্ব বর্ধমান। পরিবহনের সুব্যবস্থা আছে। যোগাযোগ 8768622111 9434944132। আমরা যেখানে ছিলাম যে কদাচিৎ মানুষ হয় সৎ, কোনো মানুষ নয় সৎ, হয় তাহলে নয় হয়ে গেল, আর কোনো হলে তাহলে এইটা কি বচন, এটা কি বচন আমি দেখি বুঝতে পারবো এটা একটা ও বচন। এখানে যে নর্থক আছে, কোনো আছে, তাহলে আমি ও লিখে দিলাম, এইখানে এলেব লিখে দিলাম, মিটে গেল। ঠিক আছে। স্বল্প সংখ্যক মানুষ জ্ঞানী, স্বল্প সংখ্যক মানুষ জ্ঞানী। স্বল্প সংখ্যক মানুষ, এই যে স্বল্প সংখ্যক কথাটা আছে তার মানে কিন্তু এই হয় থাকলে নয়, নয় থাকলে হয়, এই সিস্টেম, এইটা এই নিয়ম, এই নিয়মটা হবে কিরকম? এলেপ কি আমি এখন লিখছি না, তাহলে এই যে সদর্থক তার মানে নয় লিখব, আর কোনো লিখব কোনো, তাহলে কোনো মানুষ নয় জ্ঞানী, কোনো মানুষ নয় জ্ঞানী, তাহলে কি হলো? এটা ও বচন হলো। যদি থাকতো স্বল্প সংখ্যক মানুষ জ্ঞানী নয়, তাহলে এটা হয় হয়ে যেত, এটা তখন আই বচন হয়ে যেত। কোনো মানুষ হয় জ্ঞানী হয়ে যেত, হয় থাকলে নয় আর নয় থাকলে হয়, উল্টে যাবে। এই নিয়মটা বোঝা গেল।
আমি বলেছিলাম যে লজ করতে গিয়ে সব সময় এই বাস্তবের দিকে তাকাবো না, আমার এটা হচ্ছে নিয়মের রাজত্ব। আমি নিয়মের রাজত্বে সব সময় বিচরণ করব, নিয়মে যা বলছে আমি সেই নিয়ম অনুযায়ী আমি কাজ করে যাব, বাস্তবে কি হচ্ছে না হচ্ছে দেখব না। তবে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে বাস্তবের দিকে লক্ষ্য রাখতে হবে। মানে বাস্তবের দিকে কোথায় লক্ষ্য রাখবো, যে কবিরা, এটা একটা আলাদা নিয়ম দিচ্ছি, এটা 6, কবিরা কল্পনাপ্রবণ, কবিরা কল্পনাপ্রবণ, কবিরা কল্পনাপ্রবণ। এখানে কি মানে এই কল্পনা ছাড়া কবি হয় না, তার মানে 100%, তার মানে এ বচন হয়ে যাবে। এ সকল কবি হন কল্পনা প্রবণ। একই জিনিস দিচ্ছি, কবিরা রাজনীতিবিদ, কবিরা রাজনীতিবিদ, রাজনীতিবিদ, কবিরা রাজনীতিবিদ। এইখানে সব কবি কিন্তু রাজনীতিবিদ নন, তার মানে এখানে কি হবে, এটা এলেফটা একই জিনিস, এটা হলো এ, ওটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে আই, এলেফ আই, একই ব্যাপার আছে। কিন্তু শুধু বাস্তবের দিকে তাকিয়ে আমি করছি কি, কোনো কোনো কবি হন রাজনীতিবিদ। সাপ বিষধর, সাপ বিষধর, সাপ বিষধর, তাহলে আমাকে একটু বাস্তবের দিকে তাকাতেই হবে যে সব সাপই তো বিষধর নয়, তার মানে কোনো কোনো সাপ হয় বিষধর, তার মানে এলেফ আই, কোনো কোনো সাপ হয় বিষধর, কোনো কোনো সাপ হয় বিষধর। তার মানে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে বাস্তবের দিকে লক্ষ্য রেখে আমরা এলেফ করি। উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তনের আর একটা জায়গা আছে, সেটা কি, কালো বিড়াল আছে, কালো বিড়াল আছে, কালো বিড়াল আছে, তার মানে কি, তার মানে হচ্ছে বিড়াল একটা হলেও কালো বিড়াল আছে, তার মানে সামান্য না বিশেষ, বিশেষ, বিশেষ সদর্থক। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে কালো বিড়াল আছে, বিশেষ সদর্থক আই বচন হবে, তুমি এমনি অলরেডি তোমার নিজের মনে মনেই ভেবে বলবে যে কোনো কোনো বিড়াল হয় কালো, কোনো কোনো কালো হয় বিড়াল, নিশ্চয়ই তুমি বলবে না, তুমি এমনি তোমার মনে মনেই তুমি ঘুরিয়ে দেবে, উদ্দেশ্যবিধ চেঞ্জ করে দিচ্ছে। দেখো তুমি নিজের মনকে জিজ্ঞাসা করো যে কালো বিড়াল আছে, আমি তোমাকে বলে দিলাম বিশেষ সদর্থক বচন হবে, আই বচন হবে, তুমি কি বলবে, কোনো কোনো কালো হয় বিড়াল বলবে, তা বলবে না, কি বলবে, কোনো কোনো বিড়াল হয় কালো, উদ্দেশ্যবিধ দেখো চেঞ্জ হয়ে গেল, আমাকে বলে দিতে হলো না, তোমার মনের ভিতর থেকে কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এলেফ আই, কি লিখবো, কোনো কোনো বিড়াল হয় কালো। সবুজ হাঁস নেই, সবুজ হাঁস নেই, তার মানে একটা হাঁসও নেই যে সবুজ 100%, তার মানে এটা নেই, নং অর্থক, মানে ই বচন হয়ে যাবে, তার মানে কি হবে, এল এফ ই, কোনো হাঁস নয় সবুজ। যদি বলি সাদা বাঘ আছে, কোনো কোনো বাঘ হয় সাদা, এমনি অলরেডি তুমি উদ্দেশ্যবিধ চেঞ্জ করে দিচ্ছ। এইবার এর পরবর্তীকালে আরও দু একটা ক্ষেত্র আছে, লজিক্যাল ফর্ম প্র্যাকটিস করতে করতে তখন দেখবে দু এক জায়গায় উদ্দেশ্যবিধ চেঞ্জ করতে হচ্ছে, সেটা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে তোমরা। তাহলে এই একটা জায়গা বললাম যেখানে উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করতে হয়। এইবার আর একটা আসছি, 7,
জিজ্ঞাসা চিহ্ন থাকলে মানে বুঝে এলেপ করতে হবে। জিজ্ঞাসা চিহ্ন কেমন, যে কে না ধনী হতে চায়, কে না ধনী হতে চায়, জিজ্ঞাসা চিহ্ন। এই না আছে আমি নমর্থ করে দেবো নাকি, কেউ ধনী হতে চায় না সেটা নয়, কে না ধনী হতে চায় জিজ্ঞাসা চিহ্ন, তার মানে হচ্ছে সবাই ধনী হতে চায়। তাহলে সকল, এল এফ এ, সকল ব্যক্তি হয় এমন যারা ধনী হতে চায়। তার মানে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে মানে বুঝে এলেপ করতে হবে, মানে বাক্যটার মানেটা কি দেখে নিতে হবে। সেইখানে নঙর্থক থাকলেও নঙর্থকের প্রাধান্য পাবে না। কে না ধনী হতে চায় মানে সকল ব্যক্তি হয় এমন যারা ধনী হতে চায়। কোন মা তার সন্তানকে ভালোবাসেন না, কোন মা তার সন্তানকে ভালোবাসেন না, জিজ্ঞাসা চিহ্ন। তার মানে সকল মাই তার সন্তানকে ভালোবাসেন, না থাকলেও কিন্তু এলেফ হয়ে যাবে এ, এলেফ এ। সকল মা হন এমন যিনি তার সন্তানকে ভালোবাসেন। তার মানে জিজ্ঞাসা চিহ্ন থাকলে মানে বুঝে এলেপ করতে হবে। এলেপ করার এই যে নিয়মগুলো আমরা শিখলাম, এই নিয়মগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এই যেভাবে নিয়মটা দেওয়া হলো প্রত্যেকটা নিয়ম নিশ্চয়ই কিছু কিছু তোমরা লিখে নিয়েছো বা এই বক্তব্য থেকে সব পেয়ে যাবে, সেগুলো একটু 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 করে নিয়মগুলো সব লিখে নেবে, লিখে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আমি আর একটা অন্য জিনিস শেখাচ্ছি, যেটা হচ্ছে যে একটা বচন, সেই বচনে মানে প্রশ্ন আসে যে বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। বাক্যকে বচনে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। তাহলে গুণ পরিমাণ নির্ণয়, এইখানে আমি লিখে দিলাম গুণ পরিমাণ নির্ণয়। এটা প্রশ্ন আসে যে বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। অধিকাংশ ছাত্র মেধাবী, অধিকাংশ ছাত্র মেধাবী, এলএফ কি হবে, এল এফ, অধিকাংশ আছে তাই তো, তার মানে আই বচন হবে, সদর্থকে আছে বলে তাই তো। কোনো কোনো ছাত্র হয় মেধাবী, কোনো কোনো ছাত্র হয় মেধাবী, তাহলে বলতে হবে এটি একটি আই বচন, গুণ অনুসারে বচনটি সদর্থক, পরিমাণ অনুসারে বচনটি বিশেষ। আই বচন মানে বিশেষ। অধিকাংশ ছাত্র মেধাবী, কোনো কোনো ছাত্র হয় মেধাবী, গুণ অনুসারে কি পেলাম, মানে প্রথমে বলতে হবে এটি একটি আই বচন, এটি একটি আই বচন, গুণ অনুসারে বচনটি, গুণ অনুসারে বচনটি সদর্থক, আর পরিমাণ অনুসারে, পরিমাণ অনুসারে বচনটি বিশেষ। এরকম লিখে দিতে হবে। সব আম টক নয়,
তাহলে এটা এলএফ কি হবে? ও কোনো কোনো আম নয় টক, এটি একটি ও বচন। গুণ অনুসারে বচনটি নঙর্থক, পরিমাণ অনুসারে বচনটি বিশেষ। অধিকাংশ বাঙালি চতুর নয়, কোনো কোনো বাঙালি নয় চতুর। অধিকাংশ বাঙালি চতুর আই বচন, কোনো কোনো বাঙালি হয় চতুর। এই রকম প্রত্যেকটা মানে মানে যে লজিক্যাল ফর্ম করার পর তার গুণ পরিমাণ নির্ণয় করা যাবে এবং এ ধরনের একটা প্রশ্ন আসে। এইবার আসবো পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা নির্ণয়। পদের ব্যাপ্যতা নির্ণয়। একটা বচনের দুটো পদ থাকে, অলরেডি আমাদের জানা হয়ে গেছে। আমি একটা লিখছি, এ বচন সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। এটা আমি ব্যাপ্যতা নির্ণয় করতে গেলে আমি একটা জিনিস অ্যাসিভিনো, এ এস ই বি আই এন ও টি, এই কথাটা মনে রাখবো। এ সাবজেক্টকে ব্যাপ্য করে, ই বোথ, আই নট, ও প্রেডিকেট। বচন আমি ওটা লিখে দিচ্ছি, উদ্দেশ্য বিধেয়। কি ব্যাপার? এ উদ্দেশ্যকে ব্যাপ্য করে, বিধেয়কে করে না। ই দুটোকেই ব্যাপ্য করে, আই কাউকেই করে না, ও বিধেয় করে, উদ্দেশ্যকে করে না। এ সাবজেক্ট, এই যে উদ্দেশ্যকে। ই বোথ, উদ্দেশ্য বিধেয় দুই। আই নট, কাউকেই নয়। ও প্রেডিকেট, বিধেয়কে। এটা তো এ বচন, কাকে ব্যাপ্য করে? সাবজেক্টকে ব্যাপ্য করে, প্রেডিকেটকে ব্যাপ্য করে না। তাহলে কি লিখব? এটি একটি এ বচন, এর উদ্দেশ্য পদ মানুষ, ব্যাপ্য হয়েছে। এর বিধেয় পদ মরণশীল, ব্যাপ্য নয়। কুকুর সাধারণত বিশ্বাসী হয়। কুকুর সাধারণত বিশ্বাসী হয়। সাধারণত মানে কি? 100% না। সাধারণত মানে হচ্ছে বিশেষ। আমি সাধারণত সেখানে যাই, তার মানে কখনো যাই কখনো যাই না। আমি সবসময় যাই সেটা নয়। সাধারণত মানে হচ্ছে বিশেষ। তাহলে এলএফ কি হবে? আই। কোনো কোনো কুকুর হয় বিশ্বাসী। কোনো কোনো কুকুর হয় বিশ্বাসী। তাহলে এটা একটা আই বচন। আমরা জানি আই বচন কাউকে ব্যাপ্য করে না। তাহলে এখানে কুকুর, এখানে বিশ্বাসী, এই দুটো মধ্যে কোনো পদই ব্যাপ্য হচ্ছে না, যেহেতু এটা আই বচন। এখানে এটা আই বচন, এর উদ্দেশ্য পদ কুকুর, ব্যাপ্য নয়। এর বিধেয় পদ বিশ্বাসী, ব্যাপ্য নয়। মানুষ কখনোই সৎ হয় না। মানুষ কখনোই সৎ হয় না। তাহলে কখনোই নয়, 100% নয়। তার মানে এলএফ কি হবে? এলএফ ই। কোনো মানুষ নয় সৎ। কোনো মানুষ নয় সৎ। এলএফ ই।
এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়। ই বচন কাকে ব্যাপ্য করে? উদ্দেশ্যকেও করে, বিধেয়কেও করে। এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য। মানে ই বচন উদ্দেশ্যকেও ব্যাপ্য করে, বিধেয়কেও ব্যাপ্য করে। তাহলে কি লিখতে হবে প্রশ্নের উত্তরে? এটি একটি ই বচন, এর উদ্দেশ্য পদ মানুষ, ব্যাপ্য হয়েছে। এর বিধেয় পদ সৎ, ব্যাপ্য হয়েছে। অনেক ছাত্র বুদ্ধিমান। অনেক ছাত্র বুদ্ধিমান। অনেক ছাত্র মানে সবাই নয় নিশ্চয়, তাই তো? এলেপ কি হবে? বুদ্ধিমান নয়। অনেক ছাত্র বুদ্ধিমান নয়, তার মানে সবাই নয়, মানে এলেপ কি হবে? ও। কি হবে? কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান। তাহলে কি বলতে হবে? এটি একটি ও বচন, এর উদ্দেশ্য পদ হচ্ছে ছাত্র, ছাত্র ব্যাপ্য নয়, আর বিধেয় পদ হচ্ছে বুদ্ধিমান, ব্যাপ্য। এই যে ও বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে না, বিধেয়কে ব্যাপ্য করে। তাহলে এই ব্যাপ্যতার এইটা আমরা নিয়মটা জেনে নিলাম যে এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, বিধেয়কে ব্যাপ্য করে না। ই বচন উদ্দেশ্য বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে। আই বচন কাউকেই করে না, উদ্দেশ্যকেও ব্যাপ্য করে না, বিধেয়কেও ব্যাপ্য করে না। ও বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে না, বিধেয়কে ব্যাপ্য করে। এইবার কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এ বচনের দুটো পদই ব্যাপ্য। কিরকম? আমি তো বললাম এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, বিধেয়কে ব্যাপ্য করে না। এমন কিছু কিছু এ বচন আছে যাদের উদ্দেশ্য বিধেয় দুটো পদই ব্যাপ্য। কিরকম? এ বচন আমি একটা লিখছি, এ সকল মানুষ হয় বুদ্ধি বৃত্তি ও জীব বৃত্তি সম্পন্ন সকল মানুষ হয় প্রাণী। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি সম্পন্ন প্রাণী। যখন উদ্দেশ্যের সংজ্ঞা যখন বিধেয় হবে, মানে মানুষের সংজ্ঞা হচ্ছে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি সম্পন্ন প্রাণী, এই ক্ষেত্রে এ বচনের দুটো পদই ব্যাপ্য হবে। অর্থাৎ যদি কোনো এ বচনের উদ্দেশ্যের সংজ্ঞা যদি বিধেয় হয়, অর্থাৎ সংজ্ঞার্থ জ্ঞাপক এই বচনের উদ্দেশ্যের সংজ্ঞা যদি বিধেয় হয়, তাহলে সেক্ষেত্রে উভয় পদই ব্যাপ্য হবে। উদ্দেশ্য আর বিধেয় যদি একই পদ হয়, মানে মানে প্রতিশব্দ হয়, উদ্দেশ্যের প্রতিশব্দ যদি বিধেয় হয়, কিরকম? সকল সকল গাছ হয় উদ্ভিদ। সকল গাছ হয় উদ্ভিদ। তাহলে এই ক্ষেত্রে দেখো উদ্দেশ্যের প্রতিশব্দ হচ্ছে গাছ। তাহলে এক্ষেত্রে উভয় পদই ব্যাপ্য হবে। যদি বলে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, তাহলে কি হবে? সেখানে হচ্ছে বিশিষ্ট পদ, সেক্ষেত্রে দুটো পদই ব্যাপ্য হবে। বিপরীত সম্বন্ধ ভিত্তিক বিবেকানন্দ রামকৃষ্ণের শিষ্য, কিংবা সীতা হন রামচন্দ্রের স্ত্রী, এই বিপরীত সম্বন্ধ ভিত্তিক বিশিষ্ট পদ যখন হবে, কালিদাস ভারতের শ্রেষ্ঠ কবি, এই সমস্ত ক্ষেত্রে পরবর্তীকালে দেখবে যে এইগুলো সরল আবর্তন হয়। যখন আবর্তন বিবর্তনের আমি ক্লাস নিলে তখন দেখাবো যে এইগুলো ক্ষেত্রে সরল আবর্তন হয়। মানে আবর্তনের ক্ষেত্রে যখন বিষয়টা আসবে তখন আরও পরিষ্কার করে বোঝাবো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রেই কিন্তু এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, বিধেয়কে ব্যাপ্য করে না সেটা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে উদ্দেশ্যকে ব্যাপ্য, মানে এ বচনের উদ্দেশ্য বিধেয় উভয় ক্ষেত্রে দুটোই ব্যাপ্য হয়ে যায়। তাহলে এই একটা জিনিস বোঝা গেল। পদের ব্যাপ্যতা নির্ণয়, গুণ পরিমাণ নির্ণয় হয়ে গেল। এবার সত্যতা মিথ্যাত্ব নির্ণয়।
সত্য মিথ্যা নির্ণয় করব। সত্য মিথ্যা নির্ণয় করব কিরকম, না একটা আমি 16টা ঘর কেটে নেব, 16টা ঘর কেটে নেব। এ ই আই ও, 4টে বচন লিখে দিলাম। এই কোনাকুনি ঘরগুলোতে টি লিখবো, বড় হাতের টি। এই কোনাকুনি লিখবো বড় হাতের এফ। তার মানে এই কোণের ঘরগুলো টি লিখলাম, এই কোণের ঘরগুলো এফ লিখলাম। টি এর পাশের ঘরে ছোট হাতের এফ, নিচের ঘরে ছোট হাতের এফ। এফ এর পাশের ঘরে ছোট হাতের টি, এফ এর নিচের ঘরে ছোট হাতের টি। টি এফ টি এফ এফ টি, এই যে টি টি, এফ এফ এফ। টি এর পাশে ছোট হাতের এফ, টি এর নিচে ছোট হাতের এফ, এফ এর পাশে ছোট হাতের টি। হ্যাঁ, আর বাকি 4টে ফাঁকা ঘর রয়েছে ডি। মানে এ মানে ট্রু মানে সত্য, এই টি মানে ট্রু মানে সত্য, এফ মানে ফলস মানে মিথ্যা, আর ডি মানে ডাউটফুল মানে সন্দেহজনক। এবার আমি বলে দেবে এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন কি হবে। এ বচন সত্য মানে আমি এইখানটা ধরলাম, এ বচন সত্য হলে ই বচন কি হবে, মিথ্যা। আই বচন কি হবে, সত্য। ও বচন কি হবে, মিথ্যা। এ বচন যদি মিথ্যা হয়, আমি দেখতে দেখতে এসে আমি এইখানে মিথ্যা পাচ্ছি, এটা ধরবো না, কিন্তু বড় হাতে এফ যতক্ষণ না পাবো সেইখানে ধরবো। এ বচন যদি মিথ্যা হয়, ই বচন কি হবে, দেখার সময় ডান দিক বাঁ দিক দেখবো। কি দেখব, ই বচন সন্দেহজনক, আই বচন সন্দেহজনক, ও বচন সত্য। আই বচন যদি মিথ্যা হয়, আই বচন মিথ্যা মানে এইটা, কিংবা আই বচন আমি ধরলাম আই বচন সত্য, তাহলে সত্য ধরতে হতে এইখানে টি পাচ্ছি, এই টিটা কি ধরবো না, বড় টিটা যতক্ষণ না পাচ্ছি। বড় টিটা যখন পাচ্ছি মানে আই বচন যদি সত্য হয়, এইবার আমি দেখার সময় ডান দিক বাঁ দিক দেখবো। এ বচন ডাউটফুল, ই বচন ফলস, ও বচন ডাউটফুল সন্দেহজনক। তাহলে সত্য মিথ্যা নির্ণয় করতে গেলে এই ছকটাকে আমাকে করতে হবে। তাহলে এখানেই শেষ হলো, পরের ক্লাসে আবার দেখা যাবে। স্পোকেন ইংলিশ থেকে গণিত, স্পোকেন ইংলিশ থেকে গণিত কিংবা রেলের চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তারই টিপস এবার বর্ধমান টিভি লাইভে শুরু হচ্ছে। বিবেকানন্দ গ্লোবাল একাডেমি নিবেদিত অনলাইন ক্লাসরুম। নজর রাখুন বর্ধমান টিভি লাইভে।